ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আর বাস্তব সংখ্যা জানার আগে আমরা জেনে নেব অঙ্ক কী জিনিস এবং সংখ্যা কী জিনিস। অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9, এই 10টি হচ্ছে অঙ্ক। অর্থাৎ প্রত্যেকটি এককভাবে বসবে। গণিতে মোট 10টি অঙ্ক রয়েছে। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি একদম আলাদা আলাদা বসবে। যদি প্রত্যেকটি আলাদা আলাদা প্রকাশ করে সেটি হচ্ছে অঙ্ক। আর সংখ্যা হচ্ছে 10, 75, 99, 101, 2000। অর্থাৎ একটি অঙ্কের সাথে আরেকটি অঙ্ক যখন বসবে তখন হবে সেটি সংখ্যা। তাহলে কয়েকটি অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। আর অঙ্ক হচ্ছে একক একটি অক্ষর বা বর্ণ। তাহলে গণিতে আমরা জানলাম গণিতে মাত্র 10টি অঙ্ক রয়েছে, সেটি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। আর এর মধ্যে সার্থক অঙ্ক রয়েছে 9টি এবং সংখ্যার অভাব জ্ঞাপক অঙ্ক রয়েছে একটি, সেটি হচ্ছে 0। তাহলে সার্থক অঙ্ক কয়টি? 9টি। সেটি কি কি? 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে যে অঙ্কগুলো, সেগুলোকে আমরা সার্থক অঙ্ক বলবো। আর অভাব জ্ঞাপক, সংখ্যার অভাব জ্ঞাপক যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে 0। অর্থাৎ 0 একাকী বসলে সেটা হচ্ছে সংখ্যার অভাব জ্ঞাপক। আর কোনো সার্থক অঙ্কের পর যদি 0 বসে 10 গুণ সেই শূন্যের মান বেড়ে যায়। যেমন 1-এর পরে 0 বসেছে, তাই এই শূন্যের মান বেড়ে গেছে 10 গুণ। তাহলে এখন আমরা শিখলাম অঙ্ক এবং সংখ্যা। পরীক্ষায় যদি আমাদের আসে নিচের কোনটি অঙ্ক বা নিচের কোনটি সংখ্যা, তাহলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। কারণ আমরা জানলাম যে অঙ্ক হচ্ছে 10টি, 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটি আলাদা আলাদা বর্ণ। আর সংখ্যা হচ্ছে যে এক বা একাধিক অঙ্ক যখন বসবে সেটাকে আমরা সংখ্যা বলবো। যেমন 1 এবং 0 মিলে একটি সংখ্যা হয়েছে, 7 এবং 5 মিলে 75 হয়েছে, 9 এবং 9 মিলে একটি সংখ্যা হয়েছে, 101 101 একটি সংখ্যা হয়েছে, 2000 একটি সংখ্যা হয়েছে। তাহলে এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। এখন আমরা শিখব স্থানীয় মান। স্থানীয় মান হচ্ছে আমরা যে অনেক সময় সংখ্যা লিখি, যে কোনো সংখ্যা, যেমন 666 অর্থাৎ 666। এই ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কেরই স্থানীয় মান রয়েছে। যেমন সর্ব ডানের যেই অঙ্কটি রয়েছে তার স্থানীয় মান কি, দশকের স্থানে যে অঙ্কটি রয়েছে তার স্থানীয় মান কি, এবং শতকের স্থানে যে অঙ্কটি রয়েছে তার স্থানীয় মান কি। স্থানীয় মানের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একক, দশক, শতক, সহস্র এভাবে করে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তারপরে কতটা অঙ্ক রয়েছে সেটা মনে রাখতে হবে। যে এখানে আমরা দেখতেছি 6 এককের ঘরে, তারপরে কোনো অঙ্ক নেই, তাই এখানে আর মান হচ্ছে শুধুমাত্র 6। দশকের এখানে রয়েছে যে 6, তারপরে একটি অঙ্ক রয়েছে, তাই এই 6-এর পরে একটি শূন্য হবে, যেমন এর মান হচ্ছে 60। শতকের ঘরে যে 6টি রয়েছে তারপরে অবশ্যই 2টি শূন্য দিতে হবে, তাই আমরা দিয়েছি এখানে 6-এর পরে 2টি শূন্য, এর মান হচ্ছে 600। আর স্থানীয় মানের ক্ষেত্রে অবশ্যই সবসময় মনে রাখতে হবে এগুলো যোগ হবে, কখনই গুণ হবে না। অর্থাৎ আমরা লিখব 600 যোগ তারপরে 60 যোগ 6, কখনই সেটা কিন্তু গুণ হবে না। যেমন 600 লেখার পরে গুণ চিহ্ন, 60 লেখার পরে গুণ চিহ্ন, 6 লেখার পরে এরকম এরকম কখনই হবে না, এটা ক্রস, এটা কাটা। তাহলে স্থানীয় মানের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে একক হচ্ছে 6, দশক হচ্ছে 60 অর্থাৎ 60, এবং শতকের ঘরে 600 অর্থাৎ 600। সবগুলো যোগ করলে হবে 666 অর্থাৎ 666। তাহলে স্থানীয় মানের ক্ষেত্রে একক, দশক, শতক, সহস্র এভাবে করে হিসেব করব আমরা, এবং প্রত্যেকটি অঙ্কের পরে কতটি অঙ্ক রয়েছে তা হিসেব করে আমরা ততটি শূন্য বসাবো। এখানে একটিও ছিল না, তাই এখানে একক বসেছে। এই 6-এর পরে একটি সংখ্যা অঙ্ক আছে, তাই আমরা এখানে একটি শূন্য দিয়েছি। এই 6-এর পরে 2টি অঙ্ক রয়েছে, তাই আমরা এখানে 2টি শূন্য দিয়েছি। অর্থাৎ এটার মান 600 হয়েছে, এটার মান 60, এটার মান শুধুমাত্র 6। সবগুলোকে যোগ করলে হবে 666 অর্থাৎ 666। ভিউয়ার্স, এখন আমরা শিখছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে অথবা বাস্তব সংখ্যা কি? মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, সাধারণ, দশমিক, অসীম দশমিক,
মৌলিক সংখ্যা, একক সংখ্যা, অমৌলিক সংখ্যা, প্রকৃত সংখ্যা, অপ্রকৃত সংখ্যা, মিশ্র সংখ্যা, সসীম, অসীম, আবৃত, সকল কিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ আমরা যা জানি মূলদ, অমূলদ সব কিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তবে আমরা যে সংখ্যাগুলো দেখি সব কিছুই হচ্ছে বাস্তব সংখ্যা। সেখানে মূলদ, অমূলদ, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সব কিছুই আসবে। এখন আমরা দেখি স্বাভাবিক সংখ্যা কী জিনিস। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা ইংরেজি হচ্ছে ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 দিয়ে। শূন্য কখনোই স্বাভাবিক সংখ্যা না, অর্থাৎ শূন্যর চেয়ে বড়। স্বাভাবিক সংখ্যা সবসময় কি হবে? শূন্যর চেয়ে বড়। 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5 এভাবে করে চলতেই থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা সবসময় কি হবে? ধনাত্মক হবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাগুলো এবং সকল ঋণাত্মক সংখ্যাগুলো এবং শূন্য সবগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা, কখনোই অপূর্ণ সংখ্যা হবে না। এর মধ্যে আমি একটি উদাহরণ দিচ্ছি যে অখণ্ড সংখ্যা। অখণ্ড কী জিনিস? অর্থাৎ এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলেও এটা অখণ্ডই থেকে যাবে। যেমন আমরা যদি 3 এবং 6 এভাবে ভগ্নাংশ আকারে লিখি, 3 দিয়ে 6কে কাটাকাটি করি, তাহলে এর ফল আসে 2। তাহলে এর ফল মূলত হচ্ছে 2। এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা। অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখলেও এটা একটি পূর্ণ সংখ্যা। যেমন 2 দিয়ে 8কে যেমন ভাগ করে এটা লিখেছি ভগ্নাংশ আকারে, কিন্তু এটা আসলে একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। 2 দিয়ে আমরা 8কে ভাগ করলে সমান সমান 4 হয়। অর্থাৎ এটি একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আকারে লিখলেও একটি ভগ্নাংশ আকারে থাকবে না, একটি পূর্ণ সংখ্যা হিসেবে প্রকাশ পাবে। এই ধরনের সকল সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কী জিনিস? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। এখন আমরা শিখব রোমান সংখ্যা। আমরা ছোটকাল থেকে কয়েকটি রোমান সংখ্যার সাথে পরিচিত ছিলাম। 1, 2, 3, 4, 5 এভাবে করে 10 পর্যন্ত অথবা 20 পর্যন্ত আমরা রোমান সংখ্যার সাথে পরিচিত ছিলাম। যেভাবে আয়ের মতো দেখতে, এটা হলো 1, এরকম দুইটা আয়ের মতো হলে এটা হবে 2, তারপর এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10। এই যে এগুলোর মান হচ্ছে বাংলায় অথবা ইংরেজিতে আমরা 1, 2, 3, 4 এভাবে করে আমরা শিখেছিলাম 10 পর্যন্ত অথবা 20 পর্যন্ত। আমি আজকে আপনাদের সামনে 1 থেকে শুরু করে একেবারে 1000 পর্যন্ত, লক্ষ পর্যন্ত সব কিছু আমি রোমান সংখ্যাগুলো শিখাবো। খুব সহজেই আপনারা আজকে শিখে নেবেন যে রোমান সংখ্যার 1 থেকে 1000 পর্যন্ত কিভাবে শিখতে হয়। তাহলে রোমান সংখ্যার ক্ষেত্রে কয়েকটি জিনিস মনে রাখতে হবে সবসময়। সেগুলো কি? যে বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পরের বর্ণ যোগ করা হয় আর বৃহত্তম সংখ্যাবাচক বর্ণের পূর্বের বর্ণ বিয়োগ করা হয়। তাহলে বৃহত্তম বর্ণ কী কী? এই বৃহত্তম বর্ণগুলো আমাদেরকে শিখতে হবে। এখানে বৃহত্তম বর্ণ আমরা জানি যে 5, 5-এর পরে 1 আছে, তাই 5 যোগ 1 সমান সমান 6। এখানে বৃহত্তম বর্ণ 5, বৃহত্তম বর্ণ আগে একটি 1 দেওয়া আছে, তাহলে এটা কী হবে? 5 বিয়োগ 1 সমান হচ্ছে 4। বৃহত্তম বর্ণের পরে সবসময় যোগ হবে আর বৃহত্তম বর্ণের আগে সবসময় বিয়োগ হবে। এবং এই রোমান সংখ্যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো বর্ণের উপরে যদি এরকম একটি মাইনাস চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ এটাকে বলা হয় ড্যাশ, ড্যাশ সূচক চিহ্ন। এরকম কোনো চিহ্ন দেওয়া থাকলে সেই চিহ্নটার মান হচ্ছে 1000। অর্থাৎ ওই সংখ্যার পরে 3টা শূন্য বসবে। যদি 1-এর উপরে দেওয়া হয় তাহলে অবশ্যই 1-এর পর 3টা শূন্য হবে। 10-এর উপরে এরকম দেওয়া হয় তাহলে 10-এর পরে 3টা শূন্য হবে। এখানে আমরা দেখছি যে 10-এর উপরে এরকম ড্যাশ চিহ্ন দেওয়া আছে, তাই 10-এর পরে 3টা শূন্য বসছে, অর্থাৎ এর মান হচ্ছে 10,000। তাহলে কোনো সংখ্যার উপরে বা কোনো বর্ণের উপরে যদি এরকম চিহ্ন দেওয়া থাকে তাহলে এটার মান হচ্ছে 1000 সূচক। আমরা ছোটকালে 1 থেকে 10 পর্যন্ত অথবা 20 পর্যন্ত রোমান সংখ্যা শিখেছিলাম। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এখানে x এর মান হচ্ছে 10 আর এখানে v এর মান হচ্ছে 5। রোমান সংখ্যার মধ্যে যে বড় বড় অঙ্কগুলো রয়েছে সেগুলো হচ্ছে 5, 10, 50, 100, 500 এবং 1000। এই যে অঙ্কগুলো আছে এগুলোর পরে অথবা এগুলোর আগে যদি 1, 2, 3 এই 3টি দেওয়া হয় তাহলে সেটা বাড়বে বা কমবে। অর্থাৎ এগুলো হচ্ছে বৃহত্তম সংখ্যা। রোমান সংখ্যার মধ্যে এই যে কয়েকটা দেওয়া আছে এই 6টি সংখ্যা
বা এই 6টি অঙ্ক হচ্ছে বৃহত্তম অঙ্ক। যেমন আমরা এখানে দেখছি যে এখানে এটার মান হচ্ছে 5, কিন্তু এটা আগে দেওয়া আছে 1, কিন্তু এটার মান হচ্ছে এখন 4, এটা হচ্ছে 5। এবং এটার পরে যখন 1 দেওয়া আছে এটার মান 6, এটার পরে যখন 2 দেওয়া আছে এটার মান হচ্ছে 7, এটার পরে যখন 3টা দেওয়া আছে তাই এখানে মান হচ্ছে 8। অর্থাৎ এই বৃহত্তম অঙ্কগুলোর পরে যদি 1, 2, 3 দেওয়া থাকে তাহলে এটার মান বাড়বে, এবং এই বৃহত্তম অঙ্কগুলোর আগে যদি 1, 2, 3 দেওয়া থাকে তাহলে এগুলোর মান কমবে। তাহলে আমরা এখানে দেখলাম প্রমাণটা যে 5-এর আগে দেওয়া আছে এটার মান হচ্ছে 4, এবং 5-এর পরে দেওয়া আছে এই জন্য এটার মান হচ্ছে 6। ঠিক তেমনিভাবে আমরা এখানে দেখছি এটার মান হচ্ছে 10, কিন্তু এই 10-এর আগে দেওয়া আছে এই জন্য এটা হচ্ছে 9, এবং 10-এর পরে দেওয়া আছে এই জন্য এটার মান হচ্ছে 11। এভাবে করে পরে দেওয়া থাকলে মান বাড়বে এবং আগে দেওয়া থাকলে মান কমবে। কয়টা সংখ্যা? এই 3টি সংখ্যা 1, 2 এবং 3, এই 3টি কিন্তু সবসময় কি হবে? যোগ এবং বিয়োগ হবে, আর বাকিগুলো কিন্তু সবসময় যোগ হবে। রোমান সংখ্যার ক্ষেত্রে সবসময় কি হবে? যোগ হবে। শুধুমাত্র এই 3টির ক্ষেত্রে, অর্থাৎ এই 5টি যে বর্ণ আছে এই 5টি বর্ণের আগে এবং পরে যদি এই 1, 2 এবং 3 এই 3টা যোগ করা হয় বা বিয়োগ করা হয়, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে সবসময় যোগ হবে। আমরা এখানে দেখছি যে 10-এর পরে এখানে দেওয়া আছে 5, তাহলে এখানে কত হবে? 15 হবে। 10 যোগ 5 সমান 15। ঠিক তেমনিভাবে আমরা এখানে দেখছি 10 এবং 10 ইকুয়াল কি হচ্ছে? 20। 10 এবং 10, 10 10 100 কিন্তু কখনই হবে না, অর্থাৎ গুণ কখনো হবে না। রোমান সংখ্যার ক্ষেত্রে সবসময় যোগ করতে হবে, কখনই গুণ হবে না। কোনো সংখ্যার পরে কোনো সংখ্যা থাকলে অবশ্যই সেটা কী করতে হবে? যোগ করতে হবে, কখনই গুণ করা যাবে না। অর্থাৎ 10 যোগ 10 ইকুয়াল হচ্ছে 20। তেমনিভাবে আমরা এখানে দেখছি এই বৃহত্তম সংখ্যাগুলোর মানগুলোটি দেখি আমরা। ভি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10, এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, ডি মানে হচ্ছে 500 এবং এম মানে হচ্ছে 1000। এগুলো আমরা প্রথমে জেনে নেব, মুখস্থ করে নেব, তারপরে এগুলোর পরে বা আগে যদি 1, 2, 3 সংযোজন করা হয় তাহলে কী হবে? কমবে না হয় বাড়বে। কারণ আমরা জানি এগুলোর আগে যদি এগুলো বসে তাহলে কমে, এবং এগুলোর পরে যদি এগুলো বসে তাহলে বাড়ে। তাহলে শুধুমাত্র 1, 2, 3 এই 3টি যদি বৃহত্তম কোনো অঙ্কের পরে বসে তাহলে সেটা বাড়বে, এবং বৃহত্তম কোনো সংখ্যার আগে যদি 1, 2, 3-এর কোনো একটি বসে তাহলে এগুলো কমবে। রোমান সংখ্যার ক্ষেত্রে এরকম অনেক সময় পরীক্ষায় আসে যে এক্স 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 ইকুয়াল কত? আমরা বলেছিলাম যে রোমান সংখ্যার ক্ষেত্রে অবশ্যই সবসময় যোগ করতে হবে। তাহলে এক্সের মান হচ্ছে 10, আবারও এক্সের মান হচ্ছে 10, আবারও এক্সের মান হচ্ছে 10, তাহলে 3টি 10 মিলে হচ্ছে 30। তাহলে এখানে 3টি এক্স দেওয়া থাকলে আমরা কি মান? তাহলে 3টি এক্স দেওয়া থাকলে আমরা মান লিখব, এর মান 30। অথবা যদি দেওয়া থাকে রোমান সংখ্যার ক্ষেত্রে যে 5 এক্স এল সি এর মানই কত? তাহলে আমরা জানি যে রোমান সংখ্যার ক্ষেত্রে সবসময় যোগ করতে হবে। তাহলে এটার মান হচ্ছে 5 যোগ এর মান হচ্ছে 10 যোগ এল এর মান হচ্ছে 50 যোগ এবং সি এর মান হচ্ছে 100 যোগ। তাহলে আমরা সবসময় যোগ করব, কখনই গুণ করব না। যেমন এখানে কত হলো? 100 এবং 50-এর 150, 10 160 এবং 5 165। তাহলে এই সবগুলোর মান হচ্ছে কি? 165, অর্থাৎ 165। রোমান সংখ্যার ক্ষেত্রে সব সময় যোগ করতে হবে, কখনই আমরা গুণ করব না। যদি গুণ করি তাহলে আমাদের ভুল হবে। রোমান সংখ্যার ক্ষেত্রে সবসময় যোগ করতে হবে। কিভাবে যোগ করব? প্রত্যেকটা আলাদা আলাদা করে বর্ণ আমরা কি করব? মান বসিয়ে যোগ করে নেব। এবং কোনো বর্ণের উপর যদি ড্যাশযোগ চিহ্ন থাকে, আমরা বলেছিলাম এরকম একটা চিহ্ন থাকলে এটার মান হচ্ছে 3টা শূন্য ইকুয়াল হচ্ছে 1000, অর্থাৎ 1000 গুণ হবে ওই সংখ্যার বা ওই অঙ্কের সাথে 1000 গুণ হবে। যেমন যদি আমরা দেখি যে এক্সের উপরে যদি এরকম একটা দাগ থাকে, এটাকে বলা হয় ড্যাশযোগ চিহ্ন, তাহলে এটার মান হচ্ছে এক্স মানে 10, তাহলে এটার মান হচ্ছে 3টা শূন্য, তাহলে আমরা এরপরে 3টা শূন্য দেব, অর্থাৎ এটার মান হলো 10,000। যদি আমরা দেখি যে 5-এর উপরে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, তাহলে মান কত হবে? তাহলে আমরা জানি এটা মানে হচ্ছে 3টা শূন্য, তাহলে 5 লিখবো, তারপর 3টা শূন্য দেব, তাহলে 5000। তাহলে এটা হাজার সূচক চিহ্ন বলা হয় এটাকে, বা ড্যাশ সূচক চিহ্ন বলা হয়। তাহলে কোনো বর্ণের উপরে
যদি এই কোনো চিহ্ন দেওয়া থাকে, এই চিহ্নটার মান হচ্ছে হাজার সূচক চিহ্ন, তাহলে এর ওই বর্ণটার পরে আমরা 3টা শূন্য দিয়ে দেব, অথবা ওই বর্ণটার সাথে 1000 গুণ করব, তাহলেই হয়ে যাবে। ভিউয়ার্স, আপনারা বাসায় এগুলো লিখে বারবার প্র্যাকটিস করবেন। আশা করছি আপনারা রোমান সংখ্যা কখনো ভুল করবেন না। নিজে শিখবেন এবং অন্যকে শিখাবেন, তাহলে আপনার সবসময় মনে থাকবে, কখনোই আপনি ভুলে যাবেন না। আমরা সাধারণত পড়াশোনা করে ভুলে যাই, কারণ হচ্ছে শিখার পরে এগুলো প্র্যাকটিস করি না, অথবা অন্য কাউকে শিখাই না। যতই আপনি শিখাবেন অন্যকে, ততই আপনি নিজে শিখবেন এবং আপনার শেখাটা আরও ভালো হবে। তাই আমি বিশ্বাস করব যে আজকের পর থেকে আপনারা নিজে শিখবেন এবং অন্যকে শিখাবেন, তাহলে আপনার পড়াটা কী হবে, সুদৃঢ় হবে এবং সারা জীবন মনে থাকবে এবং আপনি কখনো এটা ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজ আমরা বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, রোমান সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর বিগত সালে যে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন এসেছে, সেগুলোর আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা দেখছি 1 নম্বর প্রশ্নটি, প্রধানমন্ত্রী কার্যালয়ের সহকারী পরিচালক 2013 সালে এসেছে প্রশ্নটা, যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম এক সদস্য কোনটি? আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়েছে, তবে শূন্য হবে না এবং সেটা অসীমও হবে না। তাহলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে কোত্থেকে? 1 থেকে, সেটা অসীম হবে না এবং শূন্য হবে না। তাহলে এর সঠিক উত্তর হবে 1, অর্থাৎ সঠিক উত্তর 1। 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে স্বাস্থ্য সহকারী 2004 সালে এসেছে। শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে বলা হয়। শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা জানি স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে উত্তর হচ্ছে ঘ, স্বাভাবিক সংখ্যা বলা হয়। 3, যেটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার হিসেবে 2000 সালে এসেছিল। নিম্নের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এখানে আমরা দেখছি 5, 6, 8 অর্থাৎ 568, 03 অর্থাৎ এটার মান হচ্ছে শুধুমাত্র 3, 105, 4। তাহলে এই 4টি অপশনের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 03, মানে যার মান হচ্ছে 3। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3। 4, একটি সংখ্যার একক স্থানীয় মান a এবং দশক স্থানীয় মান b হলে সংখ্যাটি কত? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একক হচ্ছে a এবং যোগ চিহ্ন দিতে হবে, কারণ আমরা জানি হচ্ছে স্থানীয় মানের ক্ষেত্রে অবশ্যই যোগ চিহ্ন বসে, কখনই গুণ বা অন্য কিছু বসবে না, যোগ হবে। তাহলে a হচ্ছে একক আর দশক হচ্ছে b, তাহলে b এর সাথে 10 লিখতে হবে। b লিখলাম এবং এর সাথে 10 লিখলাম। এভাবে করে এককের সাথে কিছুই হবে না, বা 1 লিখতে পারি আমরা, দশকের সাথে 10, তারপর শতকের সাথে 100, এভাবে করে আমাদের লিখতে হবে। যেহেতু এখানে একক এবং দশক দিয়েছে, সেহেতু আমরা কি করেছি, একক স্থানে মান হচ্ছে a এবং যোগ চিহ্ন দিলাম, দশক হচ্ছে b, b লেখার পরে এখানে 10 লিখলাম। এটা হচ্ছে অ্যান্সার। এই অ্যান্সারটা এভাবেও আসতে পরীক্ষায়, অথবা আমরা কি করতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে a লিখতে পারি, তারপরে যোগ চিহ্ন দিতে পারি, 10 b লিখতে পারি। যেহেতু প্লাসের বিষয়, সেহেতু আমরা আগ পর করতে পারি, অর্থাৎ আগে এবং পরে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখতেছি অ্যান্সারটি হচ্ছে গ, অর্থাৎ a + 10b। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে a + 10b। তাহলে 10b + a এটাও অ্যান্সার হতে পারে, আবার a + 10b এটাও অ্যান্সার হতে পারে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে a + 10b। 5 নম্বর অঙ্কটি, যেটি পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাবরক্ষণে 2011 সালে এসেছে, সেটি হচ্ছে 666 অর্থাৎ 666 সংখ্যাটিতে সর্ববামের 6-এর মান কত? এখানে সর্ববাম হচ্ছে এটা আর সর্বডান হচ্ছে এটা। আমরা জানি অঙ্ক শুরু হয় সবসময় ডান দিক থেকে, একক, দশক, শতক। তাহলে ডান দিক থেকে সবসময় একক এবং বাম দিকে গিয়ে শেষ হয় সেটা। তাহলে একক, দশক, শতক। তো সর্বডানে হচ্ছে 6, যার মান হচ্ছে শুধুমাত্র 6, এবং সর্ববামে হচ্ছে 6, যার মান হচ্ছে 600। কারণ হচ্ছে আমরা জানি স্থানীয় মানের ক্ষেত্রে যে একটি অঙ্কের পরে যতটি অঙ্ক থাকবে ঠিক ততটি শূন্য হবে। তাহলে এখানে 6-এর পরে 2টি অঙ্ক রয়েছে, তাই 6-এর পরে 2টি শূন্য হবে। তাহলে এখানে 6-এর পরে 2টি শূন্য আছে, তাহলে এখানে 6-এর মান হচ্ছে 600। এটি আমরা একটু প্রমাণ দেখি। 666 অর্থাৎ 666।
এখানে এই 6-এর মান হচ্ছে শুধুমাত্র 6, এখানে 6-এর মান হচ্ছে 60 এবং এই 6-এর মান হচ্ছে 600। কারণ বামে 6 আছে, 6 লিখলাম, তারপর দুটি অঙ্ক রয়েছে, তারপরে আমরা দুটি শূন্য লিখেছি, তাহলে এর মান হচ্ছে 600। এই সবগুলো যোগ করলে আবার 666 হবে। আমরা জানি স্থানীয় মানের ক্ষেত্রে সবসময় কি হয়, যোগ হয়, কখনই গুণ বা অন্য কিছু হয় না। যেমন এখানে 600, 6-এর মান 600, তারপরে এই 6-এর মান হচ্ছে 60 এবং এই 6-এর মান হচ্ছে 6, সবগুলোকে যোগ আকারে লিখেছি, তারপরে যোগ করার পরে কি আসছে 666। তাহলে বামের মান হচ্ছে কি 6, এর মান হচ্ছে 600, তাহলে সঠিক উত্তর হবে কি 600। এখানে আবার আরেকটি অঙ্ক আছে, সেটি হচ্ছে কি 555, এর ডানের অঙ্কের স্থানীয় মান কত? ডান দিক থেকে অঙ্ক শুরু হয়েছে, একক, দশক, শতক, ডানে হচ্ছে 5, যার মান হচ্ছে শুধুমাত্র 5, তাহলে এখানে অ্যান্সার হবে কত? 5। তাহলে ক হচ্ছে এখানে অ্যান্সার। 7 নম্বর অঙ্কটি 0, 1, 4, 6, 9 এই সংখ্যাগুলো এক বা একাধিকবার ব্যবহার করে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তাহলে এই সংখ্যাগুলো যদি আমরা একবার ব্যবহার করি এবং সেই একবার ব্যবহার করার পরে সবচেয়ে ছোট যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কত সেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে এগুলো একবার ব্যবহার করে যে সবচেয়ে ছোট সংখ্যা, আমরা জানি যে 0 কখনই প্রথমে বসবে না। এই ক্ষেত্রে যদি 0 থাকে, 0টা দ্বিতীয় সংখ্যা হতে পারে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 1, 1-এর পরে 0 আসবে, তারপরে কে আছে এখানে সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 9। এক্ষেত্রে সবচেয়ে ছোট হবে কোনটা? এটা খ নাম্বারটা, যে 1, তারপরে 0, তারপরে 4, তারপরে 6, তারপরে 9। তাহলে এই অঙ্কগুলো একবার করে ব্যবহার করে সবচেয়ে ছোট সংখ্যা আমরা ব্যবহার করতে পারি এভাবে, যে প্রথমে 1 লিখব, তারপরে 0 বসাবো, তারপরে ছোট সংখ্যা হচ্ছে 4, তারপরে 6, তারপরে 9। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বারটা। 8 নম্বরে আছে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9। কারণ যদি আমরা 10 দলিতে লেখে 2 অঙ্ক, কারণ আমরা জানি অঙ্ক মানে কি প্রত্যেকটা আলাদা আলাদা অক্ষর বা বর্ণ। তাহলে এই 1 এটা একটা বর্ণ, এই 0 এটা একটা বর্ণ, এখানে কয়টা বর্ণ? 2টা বর্ণ। তাহলে এটা কয়টা হয়ে গেল? এখানে 1 অঙ্ক হলো না, এখানে 2 অঙ্ক হয়ে গেল। তাহলে এখানে 10 হচ্ছে বাতিল। আমরা জানি 1 অঙ্কের যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, অর্থাৎ 10টা। 1 অঙ্ক কয়টা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। তাহলে সবচেয়ে বড় হচ্ছে কোনটা? 9। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? 9। 9 নম্বর অঙ্কটি হচ্ছে 2020 সালে পরিবেশ অধিদপ্তরের কম্পিউটার অপারেটরে এসেছে এই অঙ্কটা, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তাহলে আমরা এটা জানি যে 1 লিখে 4টি শূন্য দিলে সেটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 10 নম্বর অঙ্কটি, যেটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার হিসেবে পরীক্ষায় এসেছিল 2000 সালে। 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত? আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টা 9। 1, 2, 3, 4, 5, 5টা 9 হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টি শূন্য দেওয়া। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করা হয়, যে যোগফলটি দাঁড়ায় সেটি হচ্ছে 10 লেখার পরে 4টি 9। এই যে আমরা পেয়েছি এখানে 10 লেখার পরে 4টি 9। এটা হচ্ছে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন, যেটি 29তম BCS পরীক্ষায় এসেছিল এবং 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসাব সহকারী হিসেবে এই পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। যেমন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টি শূন্য, অর্থাৎ 10,000, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9, অর্থাৎ 9,999। তাহলে 10,000 থেকে 9,999 বিয়োগ করলে 1 থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে গ, অর্থাৎ 1। 12 নম্বর অঙ্কটি হচ্ছে 1, 2 ও 3 দ্বারা গঠিত 3 অঙ্কে যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত? অর্থাৎ 1, 2, 3 এই সংখ্যাটিকে কতভাবে লেখা যায়, লেখার পরে যোগ করার পরে এর যোগফল কত হবে? আমরা দেখছি এখানে
আমরা লিখতেছি 1 2 3, তারপর আবার 1 3 2, আবার 2 1 3, 2 3 1, আবার 3 1 2, 3 2 1। এভাবে করে লেখার পর আমরা যোগ করলাম, দেখলাম যে এখানে 1332 হয়। তাহলে এই অঙ্কটার ফলাফল হবে 1332। তাহলে এরকম যদি কখনো পরীক্ষায় আসে, এভাবে করে আমরা যোগ করে নেব, তারপরে ফলাফলটি দেখব। তাহলে এখানে ফলাফল হচ্ছে 1332। 13 নম্বর অঙ্কটি হচ্ছে, যেটি কিনা 31তম বিসিএস পরীক্ষায় এসেছে এবং 2019 সালে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে এসেছে। 0 1 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। অর্থাৎ এই 4টি অঙ্ককে ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বানাতে হবে এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে। বানানোর পরে একটি বিয়োগ করতে হবে, যে ফলাফলটা আসবে সেটাই হচ্ছে এখানে বিয়োগফল বা উত্তর। তাহলে আমরা একটু দেখি বিয়োগ করে। আমরা এই 4টি অঙ্ক ব্যবহার করেছি, প্রথমে 3, তারপর 2, তারপর 1, তারপর 0, অর্থাৎ বৃহত্তম সংখ্যা বানিয়েছি, এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানিয়েছি, প্রথমে 1, তারপরে 0, তারপর 2, তারপর 3। এখন আমরা বিয়োগ করে দেখব যে কত হয়। 7 8 1 2 2187। অর্থাৎ এই দুইটা বিয়োগ করার পরে 2187 আসছে। এখানে দেখি উত্তর কোনটা। এখানে উত্তর হচ্ছে ঘ, 4 নাম্বারটা, যে 2187। তাহলে এইরকম অঙ্ক আসলে এই অঙ্কগুলোকে আমরা বৃহত্তম সংখ্যা বানাবো এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাবো। বানানোর পরে আমরা বিয়োগ করব, যেটা বলবে সেটা করব। বিয়োগ করতে বললে বিয়োগ করব, যোগ করতে বললে যোগ করব। আমরা এখানে বিয়োগ করতে বলেছি, এই জন্য বিয়োগ করেছি। উত্তর এসেছে 2187। 14 নম্বর অঙ্কটি আসছে, যদি তুমি 1 থেকে 100 পর্যন্ত গণনা করো তবে এর মধ্যে কতটি 5 পাবে। এই প্রশ্নটি 28তম বিসিএস পরীক্ষায় এসেছে। তাহলে আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত গণনা করলে 2 থেকে 9 পর্যন্ত সব সংখ্যাগুলোই আমরা 20টি করে পাবো। এক্ষেত্রে আমরা 1 পাবো 21টা এবং 0 পাবো 11টা। এই দুটো হচ্ছে ব্যতিক্রম, বাকি সবগুলো হচ্ছে 20টা করে। তাহলে এখানে 5 কয়টা? 20টা হবে, অর্থাৎ 20টা হবে 5, যেটা কিনা উত্তরে নেই। 15 নম্বর অঙ্কটি, রোমান সংখ্যা MMM DCCL XX 5 বা এখানে 8 এর মানে কত? এটি 2010 সালে ডাক বিভাগে এসেছিল প্রশ্নটি। তাহলে আমরা জানি রোমান সংখ্যার ক্ষেত্রে প্রথমে অবশ্যই প্রত্যেকটা সংখ্যা যোগ করতে হবে এবং প্রত্যেকটার মান আপনাকে জানতে হবে। আমরা আপনাদের সুবিধার্থে লিখেছি যে বি মানে হচ্ছে 5, এক্স মানে হচ্ছে 10, এল মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, ডি মানে হচ্ছে 500 এবং এম মানে হচ্ছে 1000। তাহলে এখানে প্রত্যেকটির মান যদি আমরা লিখি যে কত দাঁড়ায়, তারপর এটা যোগ করতে হবে। যোগ করে যে ফলটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। রোমান সংখ্যার ক্ষেত্রে অবশ্যই সবসময় যোগ করতে হবে, কখনোই গুণ করা যাবে না। যেমন এখানে এম মানে হচ্ছে 1000, এম 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 এখানে 3টা 1000 মানে হচ্ছে 3000। ডি মানে হচ্ছে 500, সি মানে হচ্ছে 100 এবং সি মানে হচ্ছে 100, তাহলে দুইটা 100 মানে 200। আর এল মানে হচ্ছে 50, এক্স মানে হচ্ছে 10 এবং এক্স মানে হচ্ছে 10, মানে এখানে হচ্ছে 20 এবং এখানে হচ্ছে 7। সবগুলো যোগ করলে যত হয় তত হচ্ছে এখানে অ্যান্সার। সবগুলো সংখ্যা যোগ করে দেখলে আমরা এখানে 3777 আসছে, অর্থাৎ 3000, 500, 200, 50, 20 এবং 7 সবগুলো যখন যোগ করেছি এখানে আসছে 3777। তাহলে এখানে 3777 না না
এখানে 37 77 কোনোটাই নয়, তাহলে এখানে অ্যান্সার হবে কোনোটাই নয়। এই অধ্যায়ের আমরা আরও কয়েকটি অঙ্ক দেখি। যেমন 1 নম্বরে একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অঙ্ক যথাক্রমে পি কিউ আর হলে সংখ্যাটি হবে। আমরা বলেছি স্থানীয় অঙ্কের ক্ষেত্রে যদি এরকম আমাদেরকে পি কিউ আর দেওয়া থাকে, তাহলে একক, দশক, শতকের ক্ষেত্রে এককের ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যাটি বসবে, দশকের ক্ষেত্রে ওই অঙ্কটির সাথে 10 যোগ হবে এবং শতকের সাথে ওই অঙ্কটার সাথে এবং 100 যোগ হবে। এরকম অঙ্ক যদি হয় তাহলে আমরা লিখতে পারি প্রথমে আর, যেটা একক, এবং দশক হচ্ছে কিউ, যার সাথে 10 যোগ হবে, এবং তারপর হচ্ছে পি, যেটা শতক, যার সাথে 100 যোগ হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 100 পি প্লাস 10 কিউ প্লাস আর, 100 পি 10 কিউ এবং আর, এটা হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার হচ্ছে এটা। 2 নম্বর অঙ্কটি হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হবে। তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 5টি 9, 1 2 3 4 5, এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 লিখে 4টি 0। আমরা যদি বিয়োগ করি আমাদের ফলাফল থাকে 9 9 9 9 এবং 1 আছে 9 এবং 8 হলে 8 9 9 9 9, এরকম দেখি 8 লিখে 4টা 9, 8 লিখে 4টা 9, তাহলে এটাই হচ্ছে সঠিক অ্যান্সার খ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 0 1 2 3 4 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তাহলে এই অঙ্কগুলোকে ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানাতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, তারপর এটা যোগ করতে হবে, যোগফল যত হবে সেটাই হবে অ্যান্সার। আমরা একটু লিখে দেখি। বৃহত্তম সংখ্যা হচ্ছে 4 3 2 1 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 0 2 3 4। আমরা যোগ করি, যোগফল হবে 53 444। হ্যাঁ, 53 444, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে গ। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়। এটি 28তম বিশেষ পরীক্ষা আসছে। আমরা জানি 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার মধ্যে 2 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যায় 20টা করে, আর 1 হচ্ছে 21টা, আর 0 হচ্ছে 11টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যার মধ্যে 9 পাবো আমরা 20টা, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে গ 20টা।